ওকে, এখন মনে হয় আমি ঠিক আসছি। আগেরটাই ভুল ছিল সম্ভবত। আমি এখন তিনজন, এখন সম্ভবত ঠিক আছে। সুমাইয়া হক, এই জন্য বলি ওয়াসি, তারপর রাইসা মোর্শেদ। হ্যাঁ, ওকে, ক্লিয়ার। কিন্তু আমাকে কেউ জানাচ্ছে না যে আমি ক্লাসটা ইয়েতে গেছি, তোমার 9-এ চলে গেছি, এটা কেউ জানাচ্ছেন না। তো এটা ভুল হয়ে যাচ্ছিল, আমি নাম দেখে কারেকশন করে নিয়েছি। যাই হোক, একটু আমাকে জানালে খুব ভালো হয়। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার কিনা, কে আছে সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাতে হবে। ওকে, ক্লাস 9, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভেরি গুড। তোমরা অনেকেই আছো, সুমাইয়া, কাদের কারি আছো, নওশিন আছো, অর্ক আছো, তারপরে নাফিস। ওকে, বাহ বাহ। তারপর স্যার, সাউন্ড ক্লিয়ার, রেসপন্স প্লিজ। তোমার সাউন্ডের কথা একটু কেউ বলছেন না। ওকে, আজকে আমরা করাবো উপসর্গ, খুব মজার জিনিস। আমরা কি করাবো? উপসর্গ। উপসর্গটা দেখালে আমাদের লেখা প্রশ্ন প্রায় অনেক হয়ে যাবে। উপসর্গ, ঠিক আছে? উপসর্গ। ওকে, 32 জন। ঠিক আছে, আমি প্রথম মৌখিক বলি। উপসর্গ আমাদের একটা লেখা প্রশ্ন আসে এবং কখনো কখনো আমরা দেখেছি এটা নাম ধরে ধরে প্রশ্ন আছে। যদি কেউ এই প্রশ্নটা ভালো করে করতে চাও, উপসর্গ থেকে বেঁধে যায়, তাহলে ফুল মার্কস পাওয়া সম্ভব হবে। এখানে 3 ক্যাটাগরির প্রশ্ন আছে। এক ক্যাটাগরি হচ্ছে উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থবোধকতা আছে, এটা সবাই আমাদের পড়তে হবে। এটা ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড প্রতিনিয়ত পড়েছে, এটা আমরা শিখবো খুব ভালো করে। দ্বিতীয়ত হচ্ছে বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ দিয়ে কিভাবে শব্দ তৈরি করা যায়, এবং দেশি শব্দ দিয়ে, দেশি উপসর্গ দিয়ে এবং বিদেশি উপসর্গ দিয়ে কিভাবে শব্দ তৈরি করা যায়, পাঁচটা। আমরা সবগুলো জিনিস এক এক করে শিখবো। প্রথম শিখবো উপসর্গ কাকে বলে। উপসর্গ কাকে বলে হচ্ছে, মনে রাখবে সংজ্ঞাটা। কয়েকটি অব্যয়বাচক শব্দ, এখানে লেখো সংজ্ঞা, সবাই সুন্দর করে লেখো। সংজ্ঞাটা সবাই লিখবে। সংজ্ঞা, সংজ্ঞাটা কি লিখবে দেখো? কয়েকটি অব্যয়বাচক শব্দ, অব্যয়বাচক শব্দ যা নিজস্ব অর্থ নেই তাকে উপসর্গ বলে। ওকে, এটা সবাই লিখে নাও। প্রত্যেকটা উত্তরের সাথে এই অংশটুকু লাগবে। কয়েকটি অব্যয়বাচক শব্দ যার নিজস্ব অর্থ নেই এবং এই শব্দের আগে বসে তাকে উপসর্গ বলে। এখন দেখো উপসর্গের 4টে কন্ডিশন। 1 নম্বর কন্ডিশন দেখো, উপসর্গগুলো কি করে। উপসর্গগুলো আমরা সাধারণত দেখি কি হয়, এখানে একটু লাল কালি দিয়ে উপসর্গে কয়েকটি পরিবর্তন হয়। ঠিক আছে, পরিবর্তন হয়। কি কি পরিবর্তন হয়? 1 নম্বর দেখো, 1 নম্বরের পরিবর্তনটা খুব খেয়াল করবা। নাম্বার 1, 1 নম্বর পরিবর্তন কি হয়? নতুন অর্থ বিশিষ্ট শব্দ পাওয়া যায়। ঠিক আছে, এই একটা। তো নতুন শব্দ কিভাবে পেলাম?
একটা উদাহরণ দেখলাম, যেমন দেখো প্রো অর্থ নেই, এটা উপসর্গ। হ্যাঁ, তাহলে প্রোটা কি? প্রোটা অর্থ নেই, আমি লাল কালি দিয়ে দিলাম অর্থহীন। প্রোর কোনো অর্থ নেই, তাহলে আমি লিখলাম অর্থহীন। ঠিক আছে, কোনো অর্থ নেই। ঠিক আছে, কিন্তু আমরা যখন এটা অন্য শব্দ যোগ করে দিচ্ছি তখন দেখো প্রো যোগ কি করতে পারি, আমরা এখানে দিলাম প্রো যোগ বাদ, তখন হয়ে যাচ্ছে প্রবাদ। তাহলে অর্থ হয়ে গেল এক নাম্বার। দুই নাম্বার দেখো, দুই নম্বরে যে অংশটা পাবে সেটা ভালো করে দেখো। অর্থের, শব্দের অর্থের সম্প্রসারণ। তাহলে কি হবে? শব্দের অর্থের সম্প্রসারণ। ঠিক আছে, কি কিভাবে সম্প্রসারণ হয়? সম্প্রসারণটা এরকম হয়, যেমন এখানে দেখো প্রো, এটার অর্থহীন, তাহলে এটা কি লিখলাম? অর্থহীন, অর্থ নেই। তাহলে এর সাথে যোগ করে দিলাম, যোগ করে দিলাম হচ্ছে তাপ। তাপ সমান সমান হয়ে গেল প্রতাপ। নাম্বার 2। ওকে, নাম্বার 3টা দেখো। নাম্বার 3 এরকমই, এটা কি? অর্থের পরিপূর্ণতা দান। এখানে অর্থের পরিপূর্ণ দান, পরিপূর্ণতা দান। এই কালিটা মনে ভালো দেখা যাচ্ছে না, চেঞ্জ করে দিচ্ছি। কিভাবে হলো একটা উদাহরণ দিই। যেমন পরি একটা উপসর্গ, পরি একটা উপসর্গ, এটার অর্থহীন, এটার অর্থ নেই, তাহলে এখানে লেখো অর্থহীন। ঠিক আছে, তাহলে পরি যোগ পুষ্ট, তাহলে সমান সমান কি হলো? পরিপুষ্ট। ওকে, 3 নাম্বার। 4 নাম্বারটা দেখো। 3 নাম্বার চলে গেল। 4 নাম্বারটা সবাই লিখতে পারছো? লাল কালি একটু ইয়ে আসছে, ঠিক আছে, লাল কালিটা যতদূর সম্ভব একটু অ্যাভয়েড করব। তোমাদের আরও যারা আছে একটু ট্যাগ করে দাও, আসো, ক্লাসটা ইম্পর্টেন্ট ক্লাস, এটা হচ্ছে লেখা ক্লাসের লাস্ট ক্লাস। ঠিক আছে, যারা আছো একটু অন্যদেরকে ট্যাগ করে আসতে বলো। 3 নাম্বার গেল। 4 নাম্বারটা দেখো, আমি মুছে দিচ্ছি। 4 নাম্বারটা আমি কোথায় মুছবো? এখানে মুছলাম। হ্যাঁ, 4। এটা অনেকেই জানো, এটা PREFIX। হ্যাঁ, এটা লিখে নাও। 4 নাম্বারটা কি হলো দেখো। কি হলো? শব্দের অর্থ পরিবর্তিত। ঠিক আছে, যেমন আমরা কি দিয়ে করতে পারি? উপ, উপ অর্থহীন, অর্থাৎ অর্থহীন। তাহলে উপর সাথে যদি অর্থহীন এর সাথে যোগ করো কথা, তাহলে সমান সমান হয়ে গেল উপকথা। এটা হচ্ছে শব্দের অর্থ পরিবর্তিত। তাহলে আমরা 4টে অংশ কিন্তু হয়ে যায় উপসর্গ দিয়ে, আমরা 4টে অংশ শিখলাম। এটা সাধারণত এইরকম কোনো পরীক্ষায় আসে না, কিন্তু এটা তোমাদের এক্সট্রা শেখানো। এই জন্য এখন আমরা মূলে যাব। মূলে গেলে বুঝবা যে আসলে আমাদের উপসর্গগুলো কোথায় লাগছে। ঠিক আছে, এখন আমরা মূলে যাওয়ার আগে মুছে দিয়ে একটু সবাই লিখে নিয়েছো কিনা দেখো।
আমাকে মুছতে হবে। ওকে, মুছলাম। এখন চলে আসো উপসর্গগুলো যে অর্থ নেই এটা পরিবর্তন অথবা প্রমাণ আমি করে দিই। যেমন দেখো অণু, আমরা একটা শব্দ লিখলাম, এখানে খুব বড় করে লিখলাম, আমরা লিখলাম অণু। সবাই দেখো অণু, অণু একটা উপসর্গ, ঠিক আছে? এই অণু দেখো, অণু মানে আমরা জানি ছোট, কিন্তু উপসর্গের এখানে অণু ছোট হিসেবে নাই। এই অণু অর্থ কোনো অর্থ হবে না, কারণ দন্তন্য, হ্যাঁ, কারণ আমরা এখানে কি দিচ্ছি, দন্তন্য ব্যবহার করেছি, আর অণু ছোট হলে মূর্ধন্য হতো, হ্যাঁ। তাহলে এই অণু ব্যবহার করলাম, অণু অর্থ নেই। তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে আমরা বললাম এটা অর্থহীন। অর্থহীন হলো, এখন দেখো অর্থহীন হলেও আমরা এটাকে একটা আবৃত গোল দিয়ে দিলাম, হ্যাঁ, ক্লিয়ার? গোল দিয়ে আরেকটা আমরা অংশ কোনগুলো শব্দ আমরা পেয়ে যাই, দেখো, ক্লিয়ার? এক নম্বর শব্দ যখন আমরা পাবো, অণু দিয়ে কি কি পেতে পারি? অণু দিয়ে পেতে পারি, এখানে দেখো কি, অনুশোচনা। তাহলে আমরা ডান দিকে লিখতে পারি অথবা বাম দিকে লিখতে পারি, আমরা এখান থেকে লিখতে পারি, ঠিক আছে? আমরা শব্দটা এখান থেকে লেখো, অণু দিয়ে, অণু, ঠিক আছে? এক নাম্বার গেল। অণু দিয়ে কি হলো, অনুশোচনা লিখলাম, এখানে রস্যকার দিয়ে দাও, গেল এই একটা। দুই নাম্বার দেখো, আমরা আরেকটা শব্দ এখান থেকে করব, অনুচর। এখানে দেখো অনুচর, ঠিক আছে? তিন নম্বরে চলে আসো, আমরা এখানে আরেকটা শব্দ দিই, অণু দিয়ে, অনুজ দিয়ে দিলাম, অনুজ। অনুজ, ওকে। এরপরে এখানে একটা শব্দ চলে যাও, আমরা অনুকার করলাম, অনুকার। এখানে শব্দ করো, অনুবাদ। ওকে, আরেকটা করো, অনুশাসন। ওকে, এখানে একটা করো, অনুবাদ দিয়েছি, অনুবাদ। অনুশাসনের পর লেখো অনুকরণ। ওকে, আর বেশি লেখার দরকার নেই। এখন দেখো এখানে মজার জিনিস কিছু ঘটবে। এক নম্বর মজার জিনিস ঘটবে, আমরা সব দেখি গুলো, আমরা যদি এগুলো ভাগ করে দিই এইভাবে একটু, তাহলে মনে থাকবে ডিজাইন গুলো, ঠিক আছে? এখন দেখো অণু, এই অণু অর্থ কি? অণু অর্থ, আমরা অণু অর্থ কিন্তু কোন জায়গায় লিখতে পারি নাই, ঠিক আছে? অণুর অর্থহীন। তাহলে এই জায়গায় অণু যেহেতু অর্থ নেই, তাহলে অণু সমান সমান অর্থহীন বলতে পারি। তাহলে এখানে অর্থহীন অন্য কোন শব্দ দিয়ে কি আমরা এই জায়গায় লিখলাম অর্থহীন, আমরা এখানে লিখলাম অর্থহীন, অণু অর্থ নেই, ঠিক আছে? ভালো করে দেখো ডান দিকে, অণুর অর্থ নেই। তো অণু শব্দটা অণু উপসর্গ, তাহলে যেহেতু অণুর কোনো অর্থ নেই, তাহলে অণু নিঃসন্দেহে একটা উপসর্গ।
এখন উপসর্গ হলো। এখন অনু দিয়ে আমরা বলি নতুন শব্দ তৈরি করব। অনু দিয়ে নতুন শব্দ তৈরি করতে গেলে আমার কোথায় কোথায় কাজে লেগেছে আমি ভালো করে দেখি। অনু দিয়ে প্রথম শব্দটা আমি পেলাম, এখানে বললাম অনুশোচনা। ঠিক আছে, এই দেখো আমি কেটে দিলাম এই পর্যন্ত, অনুশোচনা। অনু দেখো সূচনা শব্দের অর্থ আছে, তাহলে এই সূচনা শব্দের অর্থ হচ্ছে সাধারণভাবে যেটা করলে এটার আকার কিন্তু, হ্যাঁ, যে কাজটা করলে মানুষের মন এক ধরনের অপরাধ প্রবণতা, অপরাধ মানে গিল্টি ভাব জাগে সেটা। তাহলে এই শব্দটা আমরা একটা নতুন শব্দ। দ্বিতীয় দেখো চর, এখান থেকে দেখো অনুচরকে অনুবাদ দিয়ে দিলাম, এই চরের অর্থ আছে কিন্তু অনুর অর্থ নেই। এখানে দেখো আমরা অনুজ, এটা একটু আলাদা। অনুজ অর্থাৎ অনুজ মানে অগ্রে জন্মে যে। ঠিক আছে, এখানে এই শব্দটা অংশ বাদ দিয়ে দাও। এখানে অনুকার, এখানে কারটা বাদ দিয়ে দাও, এখানে বাদটা বাদ দিয়ে দাও, এখানে শাসনটা বাদ দিয়ে দাও, আর এখানে করণটা বাদ দিয়ে দাও। তাহলে কি হলো, আমরা প্রিফিক্স কেন বলি? এক নম্বর প্রিফিক্স বলি এই জন্য, ইংরেজির লোকরা অনেক ভালো বুঝতে পারবেন। প্রিফিক্স হচ্ছে শব্দের আগে বসে। এই প্রিফিক্সগুলো সাধারণত কোনো অর্থ বোঝায় না, তো যেহেতু শব্দের আগে বসে কোনো অর্থ বোঝায় না, আর ওই ইংরেজি প্রিফিক্স অনুসারে বাংলা উপসর্গ আছে। উপসর্গর কাজ হচ্ছে বাংলা ভাষায় কি জানো, নতুন নতুন শব্দ তৈরি করা, মজার মজার শব্দ তৈরি করা। তাহলে বলা যায় যে উপসর্গগুলো একটা অর্থের ভাণ্ডার বা শব্দের ভাণ্ডার বলতে পারি। তাহলে আমরা কি বললাম, আমাদের উপসর্গগুলো হচ্ছে শব্দের ভাণ্ডার। অনেকগুলো শব্দ অর্থাৎ ভোকাবুলারি তৈরি করা বা বিভিন্ন শব্দ জানা, নতুন নতুন শব্দ তৈরি করা, পাওয়া, এগুলো সব অনুসর্গের কাজ। সুতরাং আমরা যারা মনে করতাম ছোট্ট একটা টপিক, ছোট্ট একটা অধ্যায়, এর দিয়ে আর কি বুঝবো, না, এটা কিন্তু চমৎকার জিনিস যে আমরা আমাদের নিত্য নতুন শব্দ তৈরি করার জন্য এই উপসর্গটা অবশ্যই দরকার। তাহলে এটা বেসিক জিনিস, এটা তোমাদের জানতে হবে। এটা না জানলে পরবর্তী উত্তরগুলো পারবে না। তাহলে আমরা দ্বিতীয় স্টেপে গেলাম। দ্বিতীয় স্টেপে কোথায় গেলাম, যে আমরা কিভাবে উপসর্গ আমরা তৈরি করতে পারি, কিভাবে উপসর্গ দিয়ে শব্দ তৈরি করতে পারলে সেই জিনিসটা দেখালাম। এখন আমরা চলে যাব যে উপসর্গের প্রকারভেদে চলে যাব। ঠিক আছে, উপসর্গের প্রকারভেদ চলে যাব। সবাই লিখে নিয়েছো, আশা করি বুঝতে পেরেছো। ওকে, তাহলে আমার বুঝতে হবে। তাহলে আমরা কি কি পেলাম? উপসর্গ সহজ কথা দেখো, আমরা যখন মেইন পয়েন্টে যাব, উপসর্গের অর্থ নেই কিন্তু অন্য শব্দের আগে বসে নতুন নতুন অর্থ সৃষ্টি করে, এই জন্য বলা হয় উপসর্গের অর্থবাচকতা আছে। আর যেহেতু উপসর্গগুলোর অর্থ নেই, এই জন্য এটার কোনো অর্থদ্যোতকতা নেই। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা আমরা, এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, আমরা শেখাচ্ছি ধারাবাহিকভাবে। যখন ফিনিশিংয়ে যাব আমরা সবাই এই প্রশ্নটা উত্তর দিতে পারবো, এবং প্রয়োজন হলে আমি এই প্রশ্নটা তোমাদের আমি লিখে দিব, কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ওকে, গেল। এখন আমি মুছে দিলাম। এরপরে চলে আসো উপসর্গের প্রকারভেদ। উপসর্গের প্রকারভেদে দেখো, আমরা প্রকারভেদে গেলে 3 প্রকার পাবো। এখানে আমরা একটু চার্ট করে ফেলি। ঠিক আছে, উপসর্গ 3 প্রকার। 3 প্রকার কি কি সুন্দর করে একটু বোঝানোর চেষ্টা করছি আমি। 3 প্রকার। 1 নাম্বার নাম দিলাম আমি এই জায়গায়, 1 নাম্বার নাম দিলাম। দেখো কি নাম দিতে পারি? খাঁটি বাংলা। খাঁটি, তারপরে বাংলা। বোঝা যাচ্ছে? 1 নম্বরে খাঁটি বাংলা উপসর্গ। ওকে, খাঁটি বাংলা উপসর্গ। একটা চন্দ্রবিন্দু দিয়ে দাও, ভালো হয়। 2 নম্বরে চলে আসো। 2 নম্বরে যে উপসর্গ, সেটার নাম কি? দুই নম্বর উপসর্গের নাম হচ্ছে তৎসম উপসর্গ। তৎসম উপসর্গ। ওকে, তাহলে আমাদের 2 নম্বরটা সবাই জানো। 2 নম্বরটা কি সবাই জানো, তারপরেও এখানে লিখে তৎসম উপসর্গ। ওকে, 3 নম্বরটা চলে যাও। 3 নম্বরে আমরা কি নাম দিব? একটা নামকরণ করা আছে, আমাদের নাম দিতে হবে না। এটা হচ্ছে বিদেশী উপসর্গ।
বিদেশি উপসর্গ। ওকে, তাহলে বিদেশি উপসর্গ এই তিনটে পেয়ে গেলাম। এখন কার কয়টা এটা যদি নাই বা এটা যদি নাও যাবে সমস্যা নেই, তারপরে একটু লিখে দিই। তাহলে তৎসম উপসর্গটা একটু আমরা দেখি, তৎসম কয়টা? 20টি। তাহলে এই জায়গায় হচ্ছে আমরা একটু ফাঁকা করে নিই, এটা হচ্ছে 20টি, ঠিক আছে। খাঁটি বাংলা 21টি, এটা ক্লাস 10এই পড়েছো, খাঁটি বাংলা 21টি। আর এই বিদেশি উপসর্গ আসলে মোট পাওয়া যায় আরবি, ফার্সি এবং 19টি আমরা পেয়েছি, সাধারণত 19টি পাওয়া যায়। তো 19টা যদি পাওয়া যায় 19টাই তোমরা ব্যবহার করবে। 19টার মধ্যে এটা আমি যেটা বলেছি ওটাই 19টি। তাহলে আমি এখানে লিখি, এটা এই কলমে লিখি, ঠিক আছে। এই দেখো খাঁটি বাংলা উপসর্গের সংখ্যা, তৎসম উপসর্গের সংখ্যা। এখন এগুলো কি আসলে তোমরা অনেকেই জানো যে স্যার এটা লিখছেন কেন, এগুলো বলে কি? তোমরা ক্লাস 10-এ শিখে আসছো, আমি একটু বলি। এই উপসর্গগুলো অর্থাৎ খাঁটি বাংলা উপসর্গ থেকে আমরা, এই উপসর্গ কোথায়? খাঁটি বাংলা থেকে যেগুলো এসছে সেগুলো খাঁটি বাংলা শব্দেরই আগে বসে, আর যেগুলো সংস্কৃত থেকে আসছে সেগুলো সংস্কৃত শব্দের আগে বসবে, আর যেগুলো বিদেশি শব্দ আছে বিদেশি শব্দের আগে বসবে। তাহলে এই হচ্ছে আমরা খাঁটি বাংলা যে উপসর্গগুলো খাঁটি বাংলা থেকে পেয়েছি, খাঁটি বাংলা উপসর্গ তার সংখ্যা হচ্ছে 21টি, আর তৎসম উপসর্গ থেকে এসছে তার সংখ্যা 20টি, আর হচ্ছে বিদেশি হচ্ছে 21টি। এখন তোমাদের পরীক্ষায় আসে যেটা খাঁটি বাংলা উপসর্গ দিয়ে যে কোনো 5টি শব্দ লেখো, সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে প্রশ্ন আমরা করতে পারি জাস্ট খাঁটি বাংলা শব্দটা দিয়ে 5টা উপসর্গ লিখবে। 1 নম্বর উপসর্গ দেখো, ঠিক এইভাবে দিবে। খাঁটি বাংলা দিয়ে আমরা 5টা শব্দ এখন লেখার চেষ্টা করছি, তোমরা সবাই রেডি হও। খাঁটি বাংলা দিয়ে কোনটা আমরা 5টা লিখবো? যেমন দেখো খাঁটি বাংলা একটা মোস্ট উপসর্গ হচ্ছে, আমরা 5টা উপসর্গ দিতে পারি। যেমন দেখো অ, তারপরে এক, আচ্ছা উপরেই লিখি তাহলে একটু জায়গা পাওয়া যাবে। অ একটা উপসর্গ, তারপরে 2 নম্বর দেখো অজ, আর একটা উপসর্গ, তারপরে হচ্ছে পদ একটা উপসর্গ, তারপরে পাতি আর একটা উপসর্গ, তারপরে ইতি আর একটা উপসর্গ, এরকমই আসে। তাহলে অ দিয়ে একটা উপসর্গ লেখো, অ দিয়ে জাস্ট আমরা একটা শব্দ লিখি, ঠিক আছে। তাহলে অ দিয়ে হচ্ছে অকাজ, তোমরা সুন্দর করে লিখবে। অ দিয়ে অকাজ, অজ দিয়ে অজগা, অজগা, ঠিক আছে। কদ দিয়ে কদবেল, কদবেল। পাতি দিয়ে পাতিহাঁস, ওকে। আর ইতি দিয়ে ইতিহাস। এই কিন্তু হয়ে গেল তোমার উত্তর। তখন আমরা কি বলবে যে 5টি উপসর্গ খাঁটি বাংলা দিয়ে শব্দ তৈরি করো। তখন তোমার কি করতে হবে? ঠিক এইভাবে 5টি উপসর্গ তুমি লিখবে, লেখার পরে তুমি 5টি শব্দ লিখে দিবে, ঠিক আছে। তাহলে এই যে অ দিয়ে আমরা এটা করলাম, অজ দিয়ে এটা করলাম, পদ দিয়ে নিচেই করলাম, পাতি দিয়ে করলাম, ইতি দিয়ে করলাম, ওকে। এরপর বলবে তৎসম। তৎসম থেকে 21টা মনে আছে? সেই প্র, পরা, অপসম, নি, অব, অনু, দূর, বি, অধি, সু, উদ, পরি, প্রতি, অতি, উপি, উপি, উপ, আ, নি, মনে আছে 21টা? এটা সেই ছোটবেলায় কিন্তু আমরা পড়েছি, আমাদের সবাই মনে আছে, তোমাদের মনে থাকার কথা অনেকেরই। এর ভিতরে 21টি উপসর্গের নাম বলবে, এর ভিতরে 5টা উপসর্গ বেছে নিবে। তাহলে 5টা উপসর্গ আমরা এখানে বেছে নিই। তৎসম উপসর্গ সেটা কি কি বেছে নিই?
ধরো আমি বললাম প্রো বলেছি, হ্যাঁ, তাহলে আমি একটা প্রো লিখে দিলাম, প্রো। পরা বলেছি, পরা একটা উপসর্গ, এটাও লিখে দিলাম, প্রো পরা। অপ বলেছি, অপ দিয়ে একটা লিখলাম, অপ। অপ সম দিয়ে বললাম, সম লিখলাম। প্রো পরা অপ সম নি দিয়ে বললাম, নি। এখন একটা করে শব্দ লিখে দাও। প্রো দিয়ে কি? প্রো দিয়ে প্রনেতা, ফাইন, কোনো সমস্যা নেই। পরা দিয়ে পরাজয়, গুড, কোনো সমস্যা নেই, ঠিক আছে। অপ দিয়ে অপমান, হয়ে গেল, সমস্যা নেই। তারপরে সম দিয়ে সম্মান, কোনো সমস্যা নেই। তারপরে নি দিয়ে নিঃসঙ্গ হতে পারে, নিষেধ হতে পারে, ঠিক আছে। আমরা সহজ শব্দ দিলাম, ওকে, গেল। এরপরে গেল বিদেশি শব্দ দিয়ে। বিদেশি অবশ্য ইংরেজি আলাদা, তারপরে ইংরেজি আছে 4টে, আরবি আছে, ফার্সি আছে, সব মিলিয়ে মিলিয়ে দাও। তো মিলিয়ে মিলিয়ে দিলে ইংরেজি উপসর্গ একটা, যেমন আমরা দেখলাম হাফ, মনে আছে হাফ, তাহলে ইংরেজি উপসর্গ আমি বললাম হাফ, একটা উপসর্গ হাফ, ওকে, গেল। হাফ দিয়ে একটা করবা। এরপরে কি হতে পারে, আর কোন উপসর্গ আছে তোমার, যেমন হচ্ছে হাফ করার পরে ব, ব আর একটা উপসর্গ, তাহলে হাফ, হাফ প্যান্ট, দেখা যাচ্ছে। তারপরে ব কলম, ব কলম, এরকম দিয়ে করো। তারপরে বে দিয়ে করো, বে আদব, বে 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 আদব, ঠিক আছে। তাহলে হাফ, ব, বে, তারপরে গড়, হ্যাঁ গড় দিয়ে করো, গড়, গড় হাজির। আরেকটা সাপ, সাপ দিয়ে করো সাপ জজ, ওকে। তাহলে চলে গেল। আর একটু উপসর্গ আছে যেটা কোনটা থেকে এসেছে আমরা নিজেরাই জানি না। এটা নিশ্চয়ই ভাগ বুঝতে পেরেছো কোত্থেকে হবে। ভাগটা কালি দিয়ে ভাগ করে নাও, তাহলে সমস্যা হবে না। ক্লিয়ার হলো কিনা দেখো, এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কিনা? আশা করি কোনো সমস্যা হওয়ার কথা নেই। 5টা করে দিয়ে দিলাম। এখন যেটা শেখাবো, একটা দিয়ে 5টা তৈরি করা, হ্যাঁ, এটাও পরীক্ষায় আসে। একটা উপসর্গ দিয়ে, জাস্ট একটা উপসর্গ দিয়ে বলবে 5টা শব্দ তৈরি করো। সেক্ষেত্রে কি করবা সেটা হলো উত্তর দেখো। কার কার হয়েছে তোমরা বুঝতে পারছো কিনা? অনেকেই বুঝতে পারছো, লিখছো ইয়েস স্যার। কে লিখেছো? মোহাম্মদ জাওয়াদ, ভেরি গুড, আন্ডারস্টুড স্যার। তাপস স্যারও আন্ডারস্টুড বলছে, জি স্যার, ভেরি গুড। তাই বুঝতে পারি নাকি? এখন আমরা 3 নম্বর অংশে চলে যাব, যে অংশটা আমরা পরীক্ষায় আসে। এখান থেকে কিভাবে আসবে পরীক্ষায়, বলবে খাঁটি বাংলা 5টি উপসর্গ দিয়ে শব্দ তৈরি করো। জাস্ট 5টা উপসর্গ এরকম লিখবে, একটা করে শব্দ করবে। তারপরে বলতে পারে তৎসম উপসর্গ দিয়ে শব্দ তৈরি করো। তখন তুমি তৎসম এরকম উপসর্গ 5টা দিয়ে শব্দ তৈরি করবে। এরপর যদি বলে বিদেশি উপসর্গ দিয়ে শব্দ তৈরি করো, তাহলে তুমি লিখবে, আমি যে কটা লিখেছি এটাই লিখতে হবে তা নাই, তুমি আরও 2-1টা জানলে সেটা দিয়েও শব্দ তৈরি করতে পারো, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? এরপরে যে প্রশ্নটা আসে সে প্রশ্ন আরও মজার। তাহলে আমি মুছে ফেললাম এই প্রশ্নটা, তাহলে আমি এখন মুছে ফেলছি। হ্যাঁ, এটা বোর্ডে এসেছে একসময়, আমরা দেখলাম। উপসর্গ ভালো করে দেখো, এটা যেহেতু হেডিং উপসর্গ
প্রিফিক্স। হ্যাঁ, আমি একটা আন্ডারলাইন করে দিলাম। শব্দটা এরকম, এটা কি জাতীয়? প্রশ্নটা এরকম হতে পারে, নিচে দেখো, ভালো করে দেখো, নিচে 5টি উপসর্গ দিয়ে শব্দ তৈরি করে বাক্যে বসাও। ঠিক আছে? যদি কখনো এরকম প্রশ্ন আসে তখন কি করবা? নিচের 5টি উপসর্গ দিয়ে শব্দ তৈরি করে বাক্যে বসাও। তার মানে বাক্য রচনা। দেখছো, বাক্য রচনা, প্লেন কথা হচ্ছে বাক্য রচনা করতে বলছে। তাহলে কি করবা সেক্ষেত্রে? তাহলে তোমার মন মতো তুমি 5টি উপসর্গ বেছে নিবে, অথবা যদি পরীক্ষায় দিয়ে দেয় সেও ভালো, কিন্তু না হলে তুমি মন মতো 5টি উপসর্গ সুন্দর মতো বেছে নিবে। নেওয়ার পর, যেমন আমি বেছে নিয়েছি, আমি বললাম যে প্রথম দিলাম পরি, আমি প্রথমেই লিখবো পরি দিয়ে লিখলাম। এরপরে লিখলাম, আমি লিখবো পড়া, 2 নাম্বার লিখলাম পরি, কারণ এই দিয়ে সহজ হতে পারে। এরপরে লিখবো অতি, অতি দিয়ে লিখবো। এরপরে লিখবো প্রহার, মানে প্র দিয়ে লিখবো। ঠিক আছে? এরপরে পরি লিখেছি, তাই না? 1 2 3 4। তারপরে লিখবো উত, এই 5টা এইভাবে লিখবো। এখন আমি কি করব? এখন আমার যেটা করার দরকার, তাহলে আমি এটা ভাগ করে নিব, পরি যোগ 9। ঠিক আছে? সমান সমান আমি শব্দটা দিব, কি দিব? পরিণয়। ওকে, আমি শব্দটা দিলাম পরিণয়। এখন পরিণয় দিয়ে আমি বাক্যটা স্টার্ট করব এখান থেকে। হ্যাঁ, তাহলে বাক্যটা কি করব? পরিণয় আন্ডারলাইন করে দিলাম, পরিণয় দিয়ে বাক্য রচনা করো। এখানে রাখো শেষ পর্যন্ত, আমি এখানে লিখলাম শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত আচ্ছা, তার পরিণয় ঘটেনি। ঠিক আছে, হয়ে গেল। তাহলে আমার এখানে দিলাম পরিণয়। তাহলে 1 নাম্বার গেল। 2 নাম্বার যখন আসবে তখন 2 নাম্বারটা আমি কি দিয়েছি? পড়া। তাহলে আমি এখানে লিখবো পড়া যোগ, কি দিতে পারি? জয়। ঠিক আছে? সমান সমান পরাজয়, পরাজয়। তুমি এই লাইনেও ব্যাখ্যা দিতে পারো, সমস্যা নাই। তাহলে আমাদের একটা কি আছে? আন্ডারলাইন করো, পরাজয়ে। দেখো, পরাজয়ে ডরে না বীর, এটা কিন্তু প্রবাদী আছে। সুতরাং কোথায় আন্ডারলাইন করবে? পরাজয় শব্দটা নিচে আন্ডারলাইন করবে। ওকে, এরপরে কি শব্দটা? অতি। তারপরে অতি দিয়ে করো, অতি এখানে কি? রিক্ত, সমান সমান অতিরিক্ত দিয়ে করো, ও তয়সী রিক্ত। ওকে, অতিরিক্ত দিয়ে আমরা কি করতে পারি? আচ্ছা, এখানে দেখো অতিরিক্ত, অতিরিক্ত কোনো কিছু ভালো, এটা একটা উক্তি, তাই না? তাহলে আমরা এখানে একটা অতিরিক্ত দাগ দিয়ে দিব। অতিরিক্তর পরে কি হলো? প্র দিয়ে। তাহলে প্র দিয়ে করো, তাহলে প্র যোগ, আমরা এটা একটা প্রহার, তাহলে কি হলো? প্রহার। ওকে,
তাহলে সংজ্ঞা দিয়ে দাও। আচ্ছা, ডাকাতকে প্রহার করে ছেড়ে দাও। ছেড়ে দিলেও লিখতে পারো, সমস্যা নেই। তাহলে কোন জায়গাটা এখানে আমরা প্রহারটা পেলাম। লাস্ট ওয়ান হচ্ছে উত দিয়ে। তাহলে উত দিয়ে কি দেখো, উত যোগ সব সমান সমান উৎসব। খুব সুন্দর কথা লিখে দিলে। বাংলাদেশ উৎসবের দেশ। ওকে, তাহলে আমরা উৎসবের নিচে দাগ দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে। এখন দেখো আমাদের 5টাই লেখা হয়ে গেছে, এটাই তোমার উত্তর। তাহলে আমি পরিণয় দিয়ে করলাম। এখানে দেখো পরিণয়, এখানে এরপর দেখো পরাজয় দিয়ে করেছি, পরাজয় এখানে দিয়েছি। অতিরিক্ত দেখো এইটা হয়েছে, প্রহার দেখো এখানে হয়েছে, উৎসব দেখো এখানে হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। দেখো এরকম এখন তোমরা পারবে কিনা, সাহস আছে? হ্যাঁ, এখন কি তোমাদের আস্তে আস্তে কনফিডেন্স বাড়বে, বুঝতে পেরেছো? তোমরা তো আগে ফার্স্ট ইয়ারই শেষ করে ফেলেছো, অনেকেই জানো স্যার গ্রামার শেষ, কিচ্ছু হয়নি। তোমরা 1/3ও করো নাই। ফার্স্ট ইয়ারে যেটা করানো হয়েছে বলা যায় 100 ভাগের 10%ও করো নাই। এখন হচ্ছে আসল, এই যে আমি করাচ্ছি, এইগুলো সবই পড়তে হবে তোমাদের। মানে যারা সত্যিই ভালো রেজাল্ট চাও, আর যারা মনে করো তাইরে নাইরে করে কোনো রকম পাশ করে যাবে বাংলায় 40-50 পেয়ে, তাদের কাছে কোনো সমস্যা নেই, তাদের কাছে না পড়লেও চলবে। আর এই যে যারা এখনো কুম্ভকর্ণের মতো নাক ডেকে ঘুমাচ্ছে, এদেরকে একটু মেসেজ দিয়ে দিও যে এখন কিন্তু স্কলারসের আগের মতো নেই। এখন কিন্তু পরীক্ষা হবে কঠিনভাবে, এবং আমি হলফ করে বলতে পারি আমি তোমাদের এটা শাসাচ্ছি না। আমি তোমাদের, আমার ক্লাসে তোমরা খুব ভালো সংখ্যা আসো, সেটা আমি জানি, কিন্তু যারা আসে না তাদের উদ্দেশ্যে আমি আমার কথাটা, আমার মেসেজটা পৌঁছে দিবে। অবশ্যই আজকে রাত্রের মধ্যে পৌঁছে দিবে। মেসেজটা আমি দিচ্ছি। মেসেজটা হচ্ছে একটু অন্যরকম ইঙ্গিত বহন করে, কিন্তু তারপরেও মেসেজটা দিবে। যারা তোমরা আজকে ক্লাস করছো বা আমার ক্লাস রেগুলার করো, আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, যদি কিনা তোমরা টেস্ট পরীক্ষায় একটা সাবজেক্টেও, সেটা ইংরেজি হোক, বাংলা হোক, অঙ্কই হোক, যে কোনো সাবজেক্টেই যদি খারাপ করো, তাহলে কিন্তু তোমরা এইচএসসি পরীক্ষা দিতে পারবে না। এখন মনে করো যে স্যার আমাদের তো এর আগের বছর রিটেস্ট হয়েছে, ট্রাই টেস্ট হয়েছে, অমুক টেস্ট হয়েছে, সমস্ত প্রকার রিটেস্ট স্কলার্স থেকে বন্ধ করা হয়েছে, সমস্ত ধরনের রিটেস্ট হবে না। এই জন্য এখন দেখো আমি নোট করে দিচ্ছি, এই সুযোগগুলো কলেজে কখনোই পেতে না। কলেজে সপ্তাহে একদিন দেখা হতো, অনেকে আমাকে ওই স্যার হ্যালো হাই শেষ, ক্লাসে গিয়ে 20 মিনিট পড়াতে পারতাম। 100 জন উপস্থিত ছিল, 20 মিনিট পড়াতে পারতাম। এই 20 মিনিটের মধ্যে তোমরা কি শিখতে আমরা নিজেরাও জানি না। এখন দেখো স্পষ্ট করে প্রত্যেকটা জিনিস লিখে দিচ্ছি। কেন পার্সেন্টেজ হবে না, কেন আসবে না? ঠিক আছে, আসো এখানে। স্যার আপনি যা পড়ান তা সবই সহজভাবে বোঝানো হয়, অতএব আমাদের সহজেই পারবো। আচ্ছা, ভেরি গুড। কিন্তু আমি তোমাদের অন্যান্য বন্ধুরা যে আসছে না, এটা যে খুব দুঃখজনক। ওই যে আমার সে কই ইস্তিয়াক খান ফাহিম বলে থ্যাঙ্কস স্যার, ঠিক আছে থ্যাঙ্কস দিলাম, কিন্তু আমার ভালো লাগবে যদি তোমরা ক্লাসটা সবাই আসো, পার্টিসিপেট সবাই করো। যাক, আজকের পর থেকে সামনের ক্লাসটা সবাইকে বলো স্যার পারবো স্যার ইনশাল্লাহ। আচ্ছা, মেয়েদের কি, মেয়েদের তো আমি এখানে শুধু দেখছি আয়েশা, সুমাইয়া রেগুলার থাকে আমি দেখি, আর পিবিন থাকে, আর হচ্ছে আর যেন একটা কে থাকে, রাইসা থাকে। হ্যাঁ, সুমাইয়া কাদের, আচ্ছা ঠিক আছে এরকম, কিন্তু সবার তো আসার উচিত, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা লাস্ট কোশ্চেনে যাব। এইটাই পরীক্ষায় আসে বারবার, কতবার যে পরীক্ষা এসছে, মানে অগন্তিবার পরীক্ষা এসছে, ঠিক আছে। এগুলো যে কতবার পরীক্ষা এসছে আমি জানি না, সুতরাং এটা ইম্পর্টেন্ট। আমি মুছে ফেলবো ইনশাল্লাহ। আচ্ছা, ওকে, এখন আমি মুছে ফেলছি।
আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে নিচের 5টি উপসর্গ দিয়ে তৈরি করা হলো, আমরা বেছে নিয়েছি। এটা অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়, দিয়ে দিলেও তোমরা এইভাবেই করবা। আমি বেছে নিয়েছি পরি, প্র, অতি, প্র, পরা, এই জাতীয়। এখানে দেখো আমরা শব্দগুলো আগে শব্দগুলো যোগ করে নিয়েছি, এটার সাথে শব্দটা যোগ করে নিয়েছি, নিয়ে শেষে আমরা একটা কি দিয়েছি, একটা সেন্টেন্স দিয়েছি, বাক্য দিয়েছি। পরাজয় দেখো এখানে কি হয়েছে, আমি এই জায়গায় একটা বাক্য দিয়েছি, এটা বাক্য রচনা করেছি। এখানে যোগ করে নিয়েছি, এই জায়গায় একটা বাক্য রচনা করে দিয়েছি। দেখো পুরোটা এখানে কি দিয়েছি, শব্দ লিখেছি, এই ডাকাত এখানেও একটা বাক্য রচনা করে দিয়েছি। তারপরে সবশেষে নিচে একটা বাক্য রচনা করে দিয়েছি তোমাদের জন্য সুবিধা। এরকম তোমরা নিজেরাও বাক্য রচনা, হ্যাঁ ছোটবেলায় পড়েছো বাক্য রচনা কিভাবে করতে হয়। হ্যাঁ, তোকে এখন আমরা ইনশাল্লাহ বুঝতে পেরেছি, ভেরি গুড। এখন আমরা চলে যাচ্ছি অন্য একটা জায়গায় যেটা ইম্পর্টেন্ট, আমি মুছে দিলাম। প্রথমে দেখো কোশ্চেনটা কিভাবে আসে, একদম হুবহু সেইভাবে লিখবে। তোমরা নিজেরা নোট করতে পারো, সমস্যা নাই, আমার নোটটা দিয়ে লিখবে তা নয়, নিজেরাও নোট করে করতে পারো। প্রশ্নটা আসে হচ্ছে, প্রশ্নটা আছে উপসর্গের অর্থ, বাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে। ঠিক আছে, এইটা আলোচনা করো। এখানে কি কি পড়েছে, যশোর বোর্ড 15। আচ্ছা, প্রথম আমরা ঢাকা বোর্ড দেখি। ঢাকা বোর্ড দেখো, ঢা বোর্ড কত সালে পড়েছে দেখো, 12, 14, 16, 18। তারপরে পড়েছে ওদিকে পড়েছে 2003, 2005, 2008, 2010। এরপরে দেখো পড়েছে অন্যান্য বোর্ড, 1 বছর পর পরই, শুধু ঢাকা বোর্ডের কথাই বললাম, ঢাকা বোর্ডই এইগুলো পড়েছে এইভাবে, 1 বছর পর পর পড়ে গেছে, 1 বছর পর পর পড়ে গেছে। সুতরাং এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এখানে ধরো নাম্বারই দিলে, উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, আলোচনা করো। এটা দেখো পর 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 পড়ে গেছে, সুতরাং এটা মোস্ট ইম্পর্টেন্ট। এখন উত্তর লেখো, উত্তরটা কি হবে দেখো, তাহলে আমি উত্তরটা লেখা শুরু করলাম। উত্তর এইভাবে লিখবে, উত্তর আন্ডারলাইন করো। এখানে দেখো উপসর্গ নতুন শব্দ গঠনের একটি প্রক্রিয়া, একটি মাধ্যম অথবা প্রক্রিয়া। হ্যাঁ, দাঁড়ি। তারপর লেখো উপসর্গ অব্যয়বাচক শব্দ যার নিজস্ব অর্থ নেই। ঠিক আছে, কিন্তু অন্য অর্থপূর্ণ শব্দের আগে বসে নতুন নতুন শব্দ তৈরি করে। ঠিক আছে,
সুতরাং তৈরি করে। এরপর লিখবে অর্থ অর্থ নেই, সুতরাং অর্থ বাচকতা নেই। তারপর লিখবে অন্য শব্দের আগে বসে অর্থ তৈরি করে, সুতরাং অর্থ দ্যোতকতা আছে। এই হচ্ছে আসল কথা, এই জিনিসটা বোঝাতে পারলেই হয়ে যাবে। এখন দেখো কিছু উপসর্গ দাও, যেমন এখানে লিখবে যেমন প্র, পরা, অপ, তারপরে প্র, পরা, অপ, অব ইত্যাদি ইত্যাদি উপসর্গের অর্থ নেই, তাই অর্থ দ্যোতকতা নেই। ওকে, তাহলে এখন এইগুলো শব্দ কি করবে? আবার লেখো তারপর কি লিখবে? তবে ওই কালিতে লেখো কিন্তু, লেখো কিন্তু, কিন্তু কি হলো? প্রযোগ নেতা সমান সমান প্রনেতা, অনুরূপভাবে পরাজয়, অনুরূপভাবে অপবাদ, আবার অবশেষ। দেখো প্রত্যেকটার শেষে আমরা কি দিয়েছি? অপ, প্র, পরা, এগুলোর সাথে শব্দ যোগ করে দিয়েছি। তাহলে এগুলো শব্দ যোগ করলে কি হলো? তাহলে নতুন নতুন অর্থ তৈরি হয়েছে। এখানে লিখবে এখানে নতুন অর্থ তৈরি হয়েছে। এই জন্যই বলা হয় উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থ দ্যোতকতা আছে। ওকে, বোঝা গেছে সবাই? আমি একবার স্যার অর্থবাচকতা নেই, হ্যাঁ লাবণী অর্থবাচকতা নেই, অর্থাৎ অর্থ নেই। ভালো করে দেখো, উপসর্গের অর্থবাচকতা নেই মানে অর্থ নেই। প্রর অর্থ আছে, পরা অর্থ আছে, প্র, পরা, অপসম, নি, অব অর্থ আছে, কোনো জায়গায় অর্থ নেই। আবার এদিকে দেখো হাফ অর্থ আছে, ফুল, হাফ, ফুল, এইভাবে এইগুলো পূর্ণাঙ্গ অর্থ নেই। তাহলে অর্থ নেই, সুতরাং অর্থবাচকতা নেই। তাহলে অর্থ দ্যোতকতা কি? অর্থ দ্যোতকতা অন্যের সাথে কোনো পূর্ণাঙ্গ শব্দ বসছে কিনা। হ্যাঁ, এখানে দেখো অর্থ কি বললাম? অর্থ দ্যোতকতা, অর্থাৎ অর্থ দ্যোতকতা বলতে আরেকটা পূর্ণাঙ্গ শব্দের আগে বসে আবার নতুন নতুন অর্থ সৃষ্টি করছে কিনা। হ্যাঁ, নতুন নতুন অর্থ সৃষ্টি করছে, সুতরাং এই জায়গায় বলছে অর্থ দ্যোতকতা আছে। ক্লিয়ার? আমরা সেটাই বুঝতে চেয়েছি, সেটাই করতে চেয়েছি। একটু পড়ার চেষ্টা করো। ওখানে ওকে, আমি কি লিখেছি? উপসর্গ নতুন নতুন শব্দ গঠনের একটি প্রক্রিয়া। দেখো, একটা প্রক্রিয়া, একটা মাধ্যম। উপসর্গ মানেই নতুন শব্দ তৈরি করতে, একটা মাধ্যম। এক নাম্বার, উপসর্গ অব্যয়বাচক শব্দ, এটাও ঠিক আছে। অব্যয় মানে কি? তোমরা নিজেরাও দেখো, পদ পড়তে কি লিখেছ? অব্যয় মানে কি? ব্যয়, যেটা ব্যয় করা যায় না।
তাই না? অব্যয়বাচক শব্দ, কিন্তু অব্যয় নাই। মনে রাখবে অব্যয় পদের কিন্তু অর্থ আছে, যেটা অব্যয় পদ বলবা তার অর্থ আছে, কিন্তু এই জায়গায় অব্যয় পদের কি বলছে, অব্যয়বাচক শব্দের, অর্থাৎ অব্যয়বাচক শব্দের কোনো অর্থ হয় না। ক্লিয়ার? তাহলে অর্থ নাই গেল। এক নম্বর দেখো, যার নিজস্ব অর্থ নেই, এখানে বলে দিয়েছে নিজস্ব অর্থ নেই, অর্থ কিন্তু অন্য অর্থপূর্ণ, এই জায়গায় ভালো করে দেখো, অন্য অর্থপূর্ণ শব্দের আগে বসে কি করে, নতুন নতুন অর্থ, এখানে দেখো নতুন নতুন অর্থ শব্দ, নতুন নতুন শব্দ তৈরি করে। তাহলে আমাদের কাজ কি হলো, নরমালি অর্থ নেই, কিন্তু আরো শব্দ যদি যোগ করি তাহলে নতুন নতুন অর্থ তৈরি হচ্ছে, নতুন নতুন শব্দ তৈরি হচ্ছে, যে শব্দগুলো দিয়ে আমাদের বাংলা ভাষার, হ্যাঁ এই শাহরিয়ার অর্ক বলছে আন্ডারস্টুড, ভেরি গুড। তোমরা তোমাদের মতো করে লিখবা, হুবহু লিখতেই হবে তা নয়, কিন্তু মিলাতে হবে। তোমরা তোমাদের মতো সুন্দর করে, আরও সুন্দর করে লিখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? অর্থবাচকতা নেই, শুধু খেয়াল করবা, মনে রাখবে অর্থবাচকতা এবং অর্থদ্যোতকতার মধ্যে যেন বিভ্রান্তি না হয়। অনেক সময় অর্থবাচকতা এবং অর্থদ্যোতকতার মধ্যে বিভ্রান্তি হয়ে যায়, তখন তোমার মনে হয় যে স্যার কি বললেন, অর্থবাচকতা নেই না অর্থদ্যোতকতা নেই। এটা যখন বিভ্রান্তি হয়ে যায় তখন কিন্তু তোমার জন্য বেগ পেতে হবে। এই জন্য বলবা অর্থ নেই মানে অর্থবাচকতা নেই। অন্যের কাছে বসে অর্থ তৈরি হয়, তাহলে অর্থদ্যোতকতা আছে, অর্থে দোতনার সৃষ্টি করে, অন্যান্য নতুন নতুন অর্থ তোমাকে এনে দেয়, এটাই অর্থদ্যোতকতা। ক্লিয়ার? তাহলে আমাদের এইভাবে স্পষ্ট করে লিখাতে নেই, সুতরাং অর্থবাচকতা নেই। অন্য শব্দের আগে বসে অর্থ তৈরি করেছে, সুতরাং অর্থদ্যোতকতা আছে। ভালো কথা। যেমন দেখো, প্র নিজের কোনো অর্থ নেই, পরা নিজের কোনো অর্থ নেই, অপর নিজের কোনো অর্থ নেই, অবও নিজের কোনো অর্থ নেই। আমি 5টা উদাহরণ দিয়েছি, একটার অর্থ আমি খুঁজে পাই নাই। এখন দেখো, ইত্যাদি উপসর্গের অর্থ নেই, তাহলে যেহেতু অর্থ নেই সেহেতু অর্থবাচকতা নেই, পেয়ে গেলাম। দ্বিতীয় অংশ দিয়েছি, দেখো কিন্তু প্রজেক্ট নেতা, এই জায়গায় একটা শব্দ প্রর সাথে যোগ হয়েছে প্রণেতা। প্রণেতা মানে কে? প্রণেতা মানে মেকার, যিনি কোনো কিছু তৈরি করেন। অর্থ হলো, দেখো সুন্দর একটা অর্থ হলো, তাহলে অর্থবাচকতা তৈরি হলো, 1 নাম্বার। 2 নাম্বার দেখো, আমি বলেছি পরাজয়, এখানে দেখো পরাজয়, পরার অর্থ কি? নাই, অর্থবাচকতা নেই। তাহলে পরার সাথে কি যোগ হলো? জয় যোগ হয়েছে। পরাজয় মানে কি? পরাজয় বরণ করে নেওয়া, হার স্বীকার করে নেওয়া, অর্থ হলো, অর্থ হয়েছে। তাহলে কি হলো? অর্থদ্যোতকতা তৈরি হলো। এরপর দেখো অপবাদ, এখানে কি আছে? অপ মানে কি? আমিও জানি না, তুমিও জানো না, কেউ জানে না, কিন্তু তাহলে অর্থ বললাম, অপ মানে কি? অর্থ অর্থ নেই, তাহলে অর্থবাচকতা নেই। অর্থ নেই মানে অর্থবাচকতা নেই। কিন্তু অপবাদ মানে কি? অপবাদ মানে নিন্দা রটানো, উৎসাহ রটনা, কাউকে কিছু বলা, তাহলে অপবাদের অর্থ হলো, তাহলে অর্থদ্যোতকতা তৈরি হলো। আবার দেখো এখানে কি লিখলাম? অবশেষ। দেখো অব মানে কি? জানি না, আমিও জানি না, তুমিও জানো না, তার মানে অবর অর্থ নেই, তাহলে অর্থবাচকতা নেই। কিন্তু অব কার সাথে হয়েছে? শেষের সাথে যোগ হয়েছে, তাহলে অবযোগ শেষ। অবশেষ মানে কি? সব শেষ। অবশেষ মানে কি? ফিনিশ। অবশেষ মানে কি? কনক্লুশন। তাহলে অর্থ হলো, তাহলে অর্থদ্যোতকতা তৈরি হলো। তাহলে এখানে 5টাই এরভাবে আমরা অর্থ নেই কিন্তু অর্থবাচকতা তৈরি হলো। এটার নামই হচ্ছে অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। তো এটা কিন্তু এই অংশ থেকে আমাদের মোটামুটি সব শেষ। আমি আজকে, তোমাদের কালকেও ক্লাস আছে, তোমাদের যদি স্পেসিফিক কোনো অংশে, আমি কালকে কি পড়াবো রাত্রে স্টাডি করে তোমাদের জানিয়ে দিব, কিন্তু তোমাদের যদি কোনো কিছু চাহিদা থাকে যে স্যার আমরা এটা পিছিয়ে গেছি বা এটা দুর্বল, আর তোমাদের রিটেন পার্ট তোমাদের সোহাগ স্যার করাচ্ছেন, মাহমুদ আমিস করাচ্ছেন, যেভাবে করাচ্ছে করাক, এরপরেও যদি তোমাদের কোনো স্পেসিফিক লাগে, আমরা তো আছি, আমি করিয়ে দেব। তবে আমি প্রত্যেকটা আইটেম নিজের মতো করে করাবো, তোমরা চিন্তা করো না। আমি প্রত্যেকটা আইটেম যাতে ফুল মার্কস পাও, যাতে বাংলা সেকেন্ড পেপারে 95 মার্কস পাও, সে ব্যবস্থা করে দিব। কিন্তু তোমাদের শুধু দায়িত্ব থাকবে একটাই, সেই দায়িত্বটা রচনাটা তোমাদের 18 পাওয়ার দায়িত্ব তোমাদের। আমি পয়েন্টগুলো বলে দিব, বাকিটা তোমাদের করতে হবে। আর বাকি যা প্রশ্ন আছে, আমি তোমাদের কথা দিলাম, আমি 40-এ 40 পাইয়ে দিব গ্রামারে। শুধু ক্লাসগুলো করো গ্রামারে, অর্থাৎ তোমার বিরোচন,
ব্যাকরণ অংশে 30 আর ওই যে নির্মিতি অংশের পারিভাষিক শব্দ আমি তোমাদের কমন পাইয়ে দিব, আমি তোমাদের রেডি করে দেবো 40। আর কিছু কিছু টপিক নোট করে দিব, যেমন ইমেল লিখতে পারলে এখন বোর্ডে 10-এ 10ও দেয়, আমি যেভাবে লিখে দিচ্ছি ওইভাবে লিখবে, 10-এ 10ও দেয়, নয়তো পাওয়ায়। এরপরে দেখো ছোট ছোট জিনিস কিভাবে ভালো নাম্বার পাওয়া যায় আমরা ওইভাবে নোট করে দিব। তারপরে ডায়ালগটা আমি একটা ক্লাস দিব, ডায়ালগও 9 পাওয়া যায়, 10 পাওয়া যায়। সুতরাং আমাদের 10 পাওয়ার প্রচুর স্কোপ আছে, ঘাবড়ানোর দরকার নেই। শুধু তোমরা ভালো করে ক্লাস করো, আর তোমরা যারা এসছো সবগুলো ভালো স্টুডেন্টই আমার দরকার। আর ওদের ব্যাপারে আমার কোনো হেডেক নেই, সত্যি কথা ওদের বলে দিও যে যারা ক্লাসগুলো করছে না তাদের ব্যাপারে আমি কোনো দায়িত্ব নিব না, এবং তোমার তাপস স্যারকেও বলে দেওয়া থাকবে ওই খাতাগুলো দেখার পরে কোনো রকম যেন তোমরা রিকোয়েস্ট করো না। কিন্তু আমাদের পাস কিন্তু 40-এ। আমি বারবার বলছি এই ক্লাসগুলো যারা করো পার্সেন্টেজ দাও। তোমার তাপস স্যার যদি বলেন যে না এরা ক্লাসে ছিল, তাহলে তাদের ব্যাপারে অবশ্যই ভাবা হবে, দরকার হলে তাদের 2-1 মার্কসের শর্ট চলে গেলেও আমরা পূরণ করে দিব। কিন্তু মাথায় রেখো যারা ক্লাস করছে না, আমি প্রমিস করে বললাম তাদের ব্যাপারে কোনো রকম কনসিডার আমি করবো না। আর এই জন্য আমার ক্লাস কালকে আছে। আমি আজকে তোমাদের সর্বোচ্চ 35 থেকে 38 দেখেছি, কালকে এটা তোমাদের আরও বাড়াতে হবে, তোমাদের দায়িত্ব। কারণ আমি তো তোমাদের ফাঁকি দিচ্ছি না। আমার ক্লাসে আমি 1 ঘন্টা 60টা মিনিট কিন্তু আমি ফ্যান বন্ধ করে রাখি, যাতে তোমাদের শব্দে কোনো ঘটনা না ঘটে। আর নার্জিয়াস মা, তুমি কমার্স থেকে রেগুলার তুমি উপস্থিত থাকো, তোমার জন্য অনেক হেল্প করব আমি, সমস্যা নাই। কিন্তু তোমার অন্যদের বান্ধবীদের বলবা ক্লাসগুলো উপস্থিত থাকতে, কারণ আমি 60টা মিনিটে 1 সেকেন্ড কিন্তু আমি রেস্ট নিই না, এবং আমি উপরে ফ্যান পর্যন্ত দিই না যে তোমাদের শব্দের ডিস্টার্ব হবে তাহলে। এবং আমি যদি স্টাডি করি তোমাদের ভালো করে কিভাবে পড়ানো যায়। সুতরাং তোমাদের কাছে অনুরোধ, একদম স্বনির্বন্ধ অনুরোধ, ক্লাসগুলো করো প্লিজ, ক্লাসগুলো করো। আমরা সবাই তোমাদের নিয়ে খুব মহা বিপদে আছি, এবং তোমাদেরকে এই আগ্রহ করার জন্য দেখো ভালো ভালো আইটেম দিয়ে আমরা ভালো করে ক্লাস করানোর চেষ্টা করছি। তুমি নিজেরাই বুঝতে পারছো যে কোথা থেকে আমরা ওই যে ক্লাস এবং এই ক্লাসের মধ্যে অনেক পার্থক্য। তাহলে এই ক্লাসগুলো তোমাদের প্রত্যেকেরই করা উচিত। ওকে, তো আমি আর দীর্ঘায়িত করব না। আমার যারা লাস্ট পর্যন্ত সবাই আছে, শিওর স্যার, আচ্ছা নার্জেস বলেছো, মিস্টার থ্যাংক ইউ স্যার, হ্যাঁ থ্যাংক ইউ। তখনই পাবে যখন সবগুলো আসবে, ঠিক আছে? কালকে সবগুলো আসা চাই, প্রত্যেকের কান ধরে নিয়ে আসবে। সাজু স্যার কান ধরে আনতে বলছে। হ্যাঁ স্যার, আপনাদের সবার জন্য দোয়া, অবশ্যই অনেক দোয়া, এবং এখানে ফুল নাম্বার পেতে হবে। আমি বললাম তোমাদের সেকেন্ড পেপারে যারা ভালো করে ক্লাস করবে, আমি কথা দিলাম 90 পাওয়াই দিব, আমার দায়িত্ব 90 পাওয়াই দিব, 90 পাওয়াই দিব, সব ক্লাসগুলো করতে হবে। তো আর কি দীর্ঘায়িত করছি না, সবাই ভালো থাকবে, বাসায় থাকবে, নিজের প্রতি যত্ন নেবে, আমাদের জন্য দোয়া করবে। তোমরা ভালো থাকবে ইনশাল্লাহ। টিল দেন, খোদা হাফেজ, বাই।